পেজেশকিয়ানও বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা অনুযায়ী তারা যদি অঙ্গীকার পালন করে তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। আর তারা যদি মানে এটা ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ওনার এক্সে দেয়া পোস্ট থেকে, যে ইনি বলছেন যে ইরানের নীতি যুক্তি নির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর। সমঝোতা একতরফা বিষয় নয়, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা মেনে চলে তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব। এবং ইরান যেটা বলতেছিল আগে যে ন্যাটোর অনেক দেশই আসলে ভিতরে সহযোগিতা করছে, আর ন্যাটো মহাসচিবের বক্তব্যের মাধ্যমে এটা আরো পরিষ্কার হয়ে গেছে। যখন তারা এটা পারতেছে না তখন মানে আসলে এরা যতই বলুক যে আমেরিকার সাথে নাই, এরা কিন্তু দেখেন আমেরিকার সাথে আছে। কাতারে আলোচনাটা চলে আসছে, কিন্তু এই আলোচনাটা কিন্তু পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ এটা কিন্তু মূল উদ্যোক্তা কিন্তু এই সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শো দেশ এবং দেশের বাইরে দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগতম। একটা বিষয় আতিক ভাই নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন, আমরা এর আগেও দুই একদিন আগেও এই কথাগুলো বলেছি যে ওমান হঠাৎ করে কেন একটা বিকল্প হরমুজ ঘেঁষে একটা রাস্তা বের করতে যাচ্ছে। কারণটা মনে স্পষ্ট গতকাল রাতে হয়ে গেছে, যখন ম্যানুয়েল ম্যাখো ফ্রান্সের প্রেসিডেন্ট ওনার সাথে দেখা করছেন ওমানের প্রেসিডেন্টের সাথে, এবং তারা বলছে যৌথভাবে এই জায়গাটা তারা নিরাপত্তা রাখবে এবং মাইন অপসারণ করবে। এরই কাউন্টারে ইরান কি বললো একটু বলেন আমাদের। আসলে হরমুজ প্রণালী তো একটা খুব অল্প একটা জায়গা, 25 কিলোমিটারের মতো সর্বোচ্চ হতে পারে, কোথাও 22 থেকে 25 এর মধ্যে, মানে অনেকটা ভারত বাংলাদেশের ওই যে চিকেন নেক ওই জায়গাটার মতো আর কি। তো এখন এইখান দিয়ে আপনার জাহাজ চলাচল করে কি করে সবই তো। আর ওই জায়গাটার আবার দুইটা পার্ট আছে। ইরানের যে অর্ধাংশ এইটা হলো হেভি শিপ এবং জাহাজ, ক্রুড অয়েল বহনকারী বড় বড় জাহাজগুলো চলাচলের উপযোগী। আর ওমানের পার্টটা হলো প্রচুর পাথুরে এলাকা এবং ডিপনেস কম অনেক, মানে ওখানে বড় জাহাজ আসলে চলতে পারে, ছোট ভ্যাসেলগুলোও খুব মাঝে মাঝে নিচে গুতা খেয়ে ফুটা হয়ে যায়, যার ফলে ওইদিকে খুবই স্লো। ওখানে আসলে মাইন টাইনও খুব বেশি নেই, মাইনটা হলো ইরানের অংশটায়। তো এখন ওই ইমানুয়েল ম্যাখো সে যেটা বলছে যে আমরা ওখানকার মাইন অপসারণ করব, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই এটা ইরান রেসপন্স করেছে এবং বলছে যে না, তোমাদের ওইখানে কোনো কাজ নেই। এবং এটা ইসলামাবাদ সমঝোতা, যেটা পরবর্তীতে সুইজারল্যান্ডে আগে ওই যে ফ্রান্সে বসে স্বাক্ষর করলো, বিভিন্ন দেশে 3 দেশে বসে 3 জন স্বাক্ষর করলো, সেইটা অনুযায়ী ইরান বলতেছে যে এইটা আমাদেরই দায়িত্ব এবং এইখানে আমরা অন্য কারো অংশীদার আশা করি না, এবং সেটা আমরা মেনটেন করব। তো মেনটেন করবো মানে কি, এটা কূটনৈতিক ভাষা থ্রেড, যে তোমরা এদিকে আসবা না, চলে যাও। তো এই হলো আর কি অবস্থা। তো ইমানুয়েল ম্যাখো কিন্তু অতি অগ্রগামী হয়ে সে ওই আজকে আপনি দেখতেছেন যে ওমানের সুলতানের সাথে আলাপ করেছে, কিন্তু সে কিন্তু আসলে 10 দিন আগেই সেখানে মাইন অপসারণের যে জাহাজ ওইটা ওই এলাকায় পাঠিয়ে দিয়েছিল এবং বলছিল যে আরো 2টা সে মাইন সুইপার বলে এগুলো আনবে। কিন্তু ইরান আগে থেকেই, যখন তারা এটা পারতেছে না তখন মানে আসলে এরা যতই বলুক যে আমেরিকার সাথে নাই, এরা কিন্তু দেখেন আমেরিকার সাথে আছে। হ্যাঁ, ওই বাইরে বাইরে কিছু বলে, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে গেলে বলে, যেহেতু ঘরের মানুষ যখন টান দেয় তখন। তো পরে এখন কিন্তু আবার ঠিকই তার ভিতর থলের বেড়াল বেরিয়ে আসছে। তারা এখানে আমেরিকাকে সর্বতোভাবে সহায়তা করছে, এবং ইরান যেটা বলতেছিল আগে যে ন্যাটোর অনেক দেশই আসলে ভিতরে সহযোগিতা করছে, আর ন্যাটো মহাসচিবের বক্তব্যের মাধ্যমে এটা আরো পরিষ্কার হয়ে গেছে। তো যার ফলে ইরান কিন্তু এইসব দেশকে আগেই হুমকি দিয়ে রেখেছে যে তোমাদের উপরে কিন্তু আমরা এটার হিসাব নেব। এই হলো এই দিকে আর কি। তো এখন এই আল জাজিরার প্রতিবেদনে এগুলো আরো ক্লিয়ার করা হয়েছে আর কি। তো এখন যে মাইন অপসারণ তো গেল, তারপরে কিন্তু আপনার এখন আসতেছে যে ওই এলাকাগুলোর আসলে কোথাকার কি অবস্থা। ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, অনেকে হয়তো যে ইরান মাসুদ পেজেশকিয়ান এই নামটার সাথে পেজেশকিয়ান বলে, পেজেশকিয়ান কিন্তু ওনার নাম না। আমরা বলি না ওসির বাড়ি, দারোগা বাড়ি, চেয়ারম্যান বাড়ি, এমপি বাড়ি, ওই ওনার নাম হলো মাসুদ। ফার্সিতে ফিজিশিয়ানের
আচ্ছা, ফার্সি হলো পেজেশকিয়ান। পেজেশিয়ান, উনি ফিজিশিয়ান, উনি ফিজিশিয়ান এবং উনি প্রেসিডেন্ট অবস্থায়ও কিন্তু উনি সার্জারি করেছেন, এখনো সার্জারি করেন। জি জি। মানে উনি ওনার পুরনো পেশায়ও আছেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এটা কিন্তু অন্য দেশের প্রেসিডেন্টের মধ্যে বিরল ঘটনা। ইরান বলে সম্ভব। হ্যাঁ, তো আর যেহেতু ইরানের প্রেসিডেন্টের অনেকেই আপনি দেখবেন যে ওই যে আগে যে খুব মাহমুদ আহমেদিনেজাদ, ইনি কিন্তু তেহরান ইউনিভার্সিটির প্রফেসর। হ্যাঁ, ইনি ওই প্রেসিডেন্টশিপও করতেছেন, আবার মাঝে মাঝে কিন্তু লেকচারও দিতেন। মানে একই সাথে তাদের দায়িত্ব এবং পেশা দুইটা। এবং এই যে আমরা আলী লারিজানি শহীদ হলো আমেরিকানদের হামলায়, ডক্টর আলী লারিজানি, ওনার ফ্যামিলিও কিন্তু, যে ওনার মায়ের বক্তব্যে জানা গেল যে মানে জীবনের শেষের দিকে এসে তারা একটা বাড়ি কিনবেন প্ল্যান করলেন সব ভাই বোনদের, মানে ওনার সন্তানদের, তার মধ্যে আলী লারিজানিও একজন, কে কত টাকা দিবে। তো তখন ওনারে বললো যে তুমিও কিছু টাকা দাও। কয়, মা আমার কাছে তো টাকা নাই। কয়, কেন, তুমি না ইউনিভার্সিটির বেতন উঠাও না, ওগুলো তো তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। তো এই যে দেখেন, একটা লোক সে বলতেছে যে 2 জায়গা থেকে আমার তো মজুরি নেওয়া যাবে না, আমি রাষ্ট্রের এই দিক থেকে মন্ত্রী হিসাবে বেতন নিব, আবার ইউনিভার্সিটির টিচার হিসেবে বেতন নিব, দুইটা হয় না, যে কোনো একটা সোর্স থেকে টাকা নিব। মানে এটা তো কেউ মানে না, এটা কেউ মানে এটা কিন্তু নেয়াটা কিন্তু অযৌক্তিক না, ভালো নিদর্শন রেখে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এই হলো অবস্থা। তো এইদিকে তো এখন পেজেশকিয়ানও বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা অনুযায়ী তারা যদি অঙ্গীকার পালন করে তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। আর তারা যদি মানে এটা ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ওনার এক্সে দেয়া পোস্ট থেকে, যে ইনি বলছেন যে ইরানের নীতি যুক্তি নির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর। সমঝোতা একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা মেনে চলে তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব। অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখে আমাদের অবস্থান হলো যুক্তিবোধ ও মানবিক মর্যাদার বিষয়ে সিদ্ধান্ত নেয়া। মানে তাদের অবস্থান তারা ক্লিয়ার করছে। এটা আরো ক্লিয়ার করছে, আপনি খেয়াল করবেন, গত পরশুদিন কিন্তু রাহাবারের পক্ষ থেকে 10 দফা একটা, যে মানে ইরানের সরকারি কর্মকর্তা কর্মচারী, বেসিক্যালি মন্ত্রী পরিষদ এবং আপার লেভেলের যারা আলোচক, এদের ব্যাপারেই এটা দেওয়া হয়েছিল। এরা অনেক সময় একটু ঢিলে ডালা হচ্ছিল, আমেরিকা কিছু ছাড় দিতে চাচ্ছিল, যে ঠিক আছে আমেরিকাকে ছাড় দেওয়া সমঝোতা করি, কিন্তু উনি যখন স্ট্রিক্ট হয়েছেন তখন কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক কথা চেঞ্জ হয়ে গেছে আর কি। তারপরে ওই ট্রাম্প কিন্তু আবার সেই ওই যে গত 2 সপ্তাহ যাবৎ আপনি খেয়াল করেন, ওই যুদ্ধকালীন যে তেলের দামের একটা হিসাব নিকাশ করতো না, শুক্রবার আসলেই সে হামলা টামলা একটা করতো, শুক্র শনি রবি 3 দিন, আবার রোববার সকালে যখন মার্কেট খুলতেছে কয় ইয়েস আমরা কিন্তু একটা শান্তি আলোচনার দিকে যাচ্ছি। ঠিক গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু একই গেম আবারও শুরু করছে। তো যার ফলে আজকে আমরা দেখি যে আন্তর্জাতিক মানদণ্ড যেটা ব্র্যান্ড অপরিশোধিত ক্রুড অয়েল, সেইটার দাম কিছুটা কমে আজকে লেনদেন হচ্ছে $73.51। আর যেটা যে মার্কিন ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, সেইটা অপরিশোধিত তেল $70.32 নেমেছে। তো এইটা হলো চলছে আর কি। আর এর মধ্যে জানেন যে যেহেতু মার্কিন আক্রমণের কারণে সুইজারল্যান্ডের আলোচনা কিন্তু ইরান বাতিল করে দেয়। তো পরবর্তীতে এইটা আবার এখন কিন্তু আপনার ইয়েতে চলে আসছে আর কি, কাতারে। তো কাতারে আইসা যেটা হয়েছে, কাতারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান আর সরাসরি বসতেছে না। আজকে কিন্তু তারা কাতারি যে প্রতিপক্ষ মধ্যস্থতাকারী, তাদের সাথে নানান বিষয় কথাবার্তা বলতেছে। এবং এত সুইজারল্যান্ডে যেই আলোচনাটা শুরু হয়েছিল যে পরমাণু বিষয়গুলো কি, এখন যেহেতু হরমুজ নিয়ে আবার ইয়ে করছে, তো আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে যে এখন কিন্তু আসলে ওইটা বাদ দিয়ে এখন পরমাণুর চেয়ে এখন হরমুজ গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হরমুজ তো আপনার প্রথম আলোচনা যেটা সুইজারল্যান্ডে হলো, ওখানে তো ক্লিয়ার হয়ে গেছিল। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছিল, কিন্তু যেহেতু আমেরিকা আবার নানান ধরনের মানে ওমানের একটা মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে মার্কিনীদের যে পরাজয় হয়েছে কোন কোন দিকে, তারা তো একদম এখন ওই 14 মোটা দাগ একদম দিয়ে দিতেছে, স্পেসিফিক করে দিতেছে। তো সেইখানে যখন বলছে যে আমরা তো হরমুজ আগে যা ছিল তাই হইলো, উল্টা আরো আধিপত্য হারাইলাম, এগুলো যখন হতেছে তখন কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট এবং যে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, এদের গেছে মাথা মতো নষ্ট, হায় হায় নেক্সট গদি টালমাটাল। আর এদের নাটকগুলো দেখেন ধরা পড়ে। এই যে আবার কিছুক্ষণ আগে নিউজ দেখেন, জেডি কৃষ্ণা রওনা দিছে আপনার কাতারের উদ্দেশ্যে। আপনার মনে আছে ইসলামাবাদে এই জেডি ভ্যান্স যাচ্ছে, জেডি ভ্যান্স আকাশে রয়েছে, ভান্স আর কৃষ্ণা দুজনেই যাচ্ছেন, এদিকে যাচ্ছেন। ইরান তো সরাসরি বলে আজকে কোনো ধরনের আলোচনা হবে না, আজকের দিন মঙ্গলবার। আল জাজিরার সাথে যে ওই যে ইরানের যে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি, উনি কনফার্ম করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠকের সূচি নির্ধারিত হয়নি। হ্যাঁ, তো এবং এইদিকে ইরান চাইছে যে নতুন কোনো আলোচনা শুরুর আগে সমঝোতা স্মারকের ধারাগুলো পুরোপুরি মেনে চলা এবং বাস্তবায়ন নিশ্চিত করা হোক, যেটা আমেরিকার পক্ষ থেকে করা হবে। এবং দেখেন এইটা কিন্তু ঠিক মতো
হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না। আবার হচ্ছে না এর কারণ হলো, আপনি খেয়াল করেন যে লেবাননের সাথে মার্কিনিরা কিন্তু আলাদা চুক্তিতে গেছে। হুম, এর মাধ্যমে ইসরায়েল, লেবানন, আমেরিকা ত্রিপক্ষীয় চুক্তি, তো সেই চুক্তির মাধ্যমে কিন্তু তারা একটা ঝামেলার মধ্যে ঢুকায় দিচ্ছে, যার ফলে আপনার যে লেবাননের যে স্পিকার নবী বেরি, জি, উনি কিন্তু বলছেন যে ইসরায়েলের সাথে চুক্তি লেবাননের নতুন গোলযোগ সৃষ্টির কারণ হতে পারে। কারণ সেইখানে বলা হয়েছে যে লেবাননের আর্মি একমাত্র আর্মি থাকবে, অন্য কারো কাছে অস্ত্রশস্ত্র থাকবে না। থাকবে না। অথচ লেবাননের পার্লামেন্টেও কিন্তু এই বিষয়ে বিল পাশ করা আছে যে লেবাননের যে প্রতিরোধ যোদ্ধারা, তারা লেবানন সেনাবাহিনীরই পার্ট। পাঠ। তো আপনি যদি সেনাবাহিনীর ওই চুক্তি ধরেন, তাহলে তো এরা আপনি নিরস্ত্র করতে পারবেন না। না। হ্যাঁ, আর কেমনি আপনি নিরস্ত্র করবেন? দেশের অর্ধেক যাদের নিয়ন্ত্রণে পার্লামেন্ট, তারা চাইলে সরকার পতন হয়ে যায়। করতে পারে। আপনি খেয়াল করছেন গত 2-3 বছর যাবত কিন্তু লেবাননে গভর্নমেন্ট ফর্ম করতে পারতেছিল না, কারণ এই প্রতিরোধ যোদ্ধাদের সাথে যদি ওদের না মিলে, ওরা তাদের সাপোর্ট দেয় না, যার ফলে এটা হয় না। আবার এইদিকে ইসরায়েলের যে যুদ্ধমন্ত্রী, সে আবার ঘোষণা দিয়েছে যে লেবাননে আমাদের উপস্থিতি দীর্ঘমেয়াদী হবে। তাইলে কিন্তু ওই যে চুক্তির ধারার সাথে কোনো এগুলা মিল যায় না। আগামাথা নাই। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে লেবাননে কিন্তু শনিবার, রবিবার ইসরায়েল ব্যাপক হামলা চালাইছে, এবং তারা বলতেছে যে তারা লেবাননের কিছু ওই যে সুড়ঙ্গ, যেখান দিয়ে প্রতিরোধ যোদ্ধারা একটা সুড়ঙ্গ ধ্বংস করছে। কিন্তু সেই সুড়ঙ্গে যেই রকম আমরা দেখেছি সাদা ধোঁয়া উঠছে, এতে বিশ্লেষকরা কেউ বা এক্সপার্টরা বলছেন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যে এইটা ছোট ধরনের কোনো নিউক্লিয়ার বোমা টাইপের, মানে খুবই মিনিমাম ক্যাপার, কিন্তু তারা এটা ব্যবহার করছে। আপনি জানেন ইসরায়েল যে নিয়মিত এই অঘটনগুলো ঘটায়, তারা ওই যে হোয়াইট ফসফরাস মারে হ্যাঁ মানুষের, তো এগুলা কিন্তু খুব খারাপ। আর আরেকটা নিউজ আছে ট্রাম্পের জন্য। ট্রাম্প কিন্তু আপনার মার্কিন সুপ্রিম কোর্টে, আচ্ছা এটা সেকেন্ড পার্টে রাখছে, ঐতিহাসিক নাই। আচ্ছা তারপর আপনি ইতে চলে যান, নালে ওই যে ট্রাম্প। যাই হোক, আরেকটা জিনিস যে হরমুজ নিয়ে যে ইরান আর ওমানের যে যৌথ কমিটি, সেইটার প্রথম বৈঠক কিন্তু শেষ হয়েছে আর কি গতকাল। তো এইটা কিন্তু একটা পজিটিভ দিক আর কি। হ্যাঁ, আর এই যে ট্রাম্প যে নিজে কৃতিত্ব নেয়, এটা বলে ট্রাম্প তো এটা বরাবরই এইবারও কৃতিত্ব দাবি করছে যে আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম কমে গেছে, এইটা একমাত্র আমার কৃতিত্ব, আমি এই অন্তর্বর্তীকালীন চুক্তি করার কারণেই এটা হয়েছে। হ্যাঁ, তো এই নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম যে এক্সের দেওয়া এই বার্তায় বলেছেন, এবং বলছেন যে আগের চেয়ে অনেক দাম কম, এবং এই বাজারের ইতিবাচক পরিস্থিতির পাশাপাশি নিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তাটাও নাকি এখন সর্বোচ্চ অবস্থায় আছে, এবং ইতিহাসের সেরা রেটিং এ আছে। কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকা দেখি ইতিহাসের সেরা নিম্ন, মানে 30-এর কোটায় নেমে এসেছে, অথচ তার দাবি যে এখন 80-র কোটায় চলে গেছে। মানে ট্রাম্প যেটা বলে এটা উল্টো হয়, যেটা আপনি বলেন বারবার। হ্যাঁ, আগামী সপ্তাহে তো মানে আগামী সপ্তাহ মানে আর 2-3 দিন পরে ইরানের যে বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ শহীদ সাইদ আলী খামেনি, তার যে জানাজা হতে যাচ্ছে, এইটাকে ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে যে মানব ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে। কারণ ইমাম খোমেনির যখন জানাজা হয়েছিল তখন ইরানের জনসংখ্যা ছিল 5 কোটি, এবং তখন প্রায় 20% লোক তেহরানে সমবেত হয়ে গেছিল, এবং রাস্তা বন্ধ না করলে আরো আসা শুরু, মানে হাইওয়েগুলো পরে বন্ধ করে দেয়। আর এইবার হইতেছে যে ইরানের জনসংখ্যা 9 কোটির উপরে, তো এখনো যদি 20% লোক আসে তাহলে তো 3-4 কোটি এমনি। তো ইরানিরা এই জন্যই বলতেছে যে, এবং আরেকটা কথা, যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপনার ইরাকে সফরে গেল বাগদাদে, এখন এটা বলতেছে, তারা কনফার্ম করেনি, কিন্তু তারা তাদের সোর্সগুলো বলতেছে যে ওনার জানাজা কারবালা নাজাফেও হবে। তো সেইখানেও তারা বলতেছে 1 কোটি সমাবেশ হতে পারে। এখন ওইখানে নিবে না, এইটার লাইভ কোনো ব্রডকাস্ট এখানে করবে যাতে ওইখানেও জানাজায় অংশ নেয়, এইটা ক্লিয়ার না। তো তারা বলতেছে ইরানে হবে 3-4 কোটি, আর ওইখানে হবে 1 কোটির মতো। তো এইটা কিন্তু আসলেই মানব ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে। আর এর মাঝে আবার আপনি দেখেন যে সৌদি আরবও তো এই যুদ্ধে একটা ভূমিকা। তো এখন হঠাৎ করে ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা, তারা কিন্তু ঘোষণা দিয়েছে গত পরশুদিন যে সৌদি সীমান্তে আমাদের সমাবেশ বাড়াও, কারণ সৌদি আরব থেকে নাকি তাদের হুমকি। তার মানে কিন্তু যুদ্ধ কিন্তু ধাপে ধাপে বিভিন্ন জায়গায় কিন্তু এসকেলেট করছে। তো এইটা তো একটা খারাপ লক্ষণ। মানে যতই আমরা, তো আমার যেটা ধারণা যে ইরান কোন রকম ঠেলে তাদের রাহাবারের জানাজাটা 9 তারিখে শেষ করে এরপরে হয়তো আর সহ্য করবে না। মানে এখন যেমন থাকছে। আর এইদিকে আপনি আরেকটা
খেয়াল করবেন যে এই কাতারে আলোচনাটা চলে আসছে, কিন্তু এই আলোচনাটা কিন্তু পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ এটা কিন্তু মূল উদ্যোক্তা কিন্তু এইখানে এই যে দেখেন পাকিস্তানের যে বিরোধী দেশ যারা তাদের গোয়েন্দা সংস্থাগুলো, তারাই কিন্তু পাকিস্তানে এই করাচিতে এই তাদের যে রেঞ্জার্স এর সদর দপ্তরে এই হামলা চাললো। এখানে কিন্তু তারা দুইটা, এক হইলো পাকিস্তানের জন্য আলোচনার ভেন্যু না আসে, কারণ পাকিস্তানের আলোচনার ভেন্যু আসার কারণেই সারা দুনিয়ায় পাকিস্তানের আগের যে বন্ধাত্ব সেটা কাটায় চলে আসছিল, সেইটাকে বন্ধ রাখা। আর দুই হইলো একটা বিস্ফোরণের মাধ্যমে কিন্তু একটা অর্থনীতি ধ্বংস করে দেয়া। যে আপনি দেখেন করাচিতে এই বিস্ফোরণের কারণে পুরো করাচি কিন্তু ওদের পুলিশ আর্মি রেঞ্জার্স মিলে 2-3 দিন দোকানপাট বন্ধ। তার মানে কোটি কোটি টাকার বিজনেস, বিলিয়ন টাকা। মাঝখানে আফগানিস্তানের সাথে একটা তারা লাগাই দিল, তো এখন আবার আফগানিস্তানের সাথেও এটাও কিন্তু সেই পার্টেরই অবশ্যই। এবং অলরেডি আফগানিস্তানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে গতকাল বলেছেন যে আমরা কিন্তু পাকিস্তানকে ছেড়ে দেবো না, আমাদেরকে যেগুলো হামলা করছে এগুলোর বদলা নেব। তার মানে আন্তর্জাতিক মহলে আবার কি মেসেজ গেল যে পাকিস্তানে একটা বিস্ফোরণ হয়েছে, এখন কাবুলের সাথে যদি ওদের সমাধান না যায়, ওরা তো এমনি উল্টাপাল্টা টাইপের লোক, এগুলো দেখা যাবে এদের তো পাকিস্তানের ব্যাপক প্রভাব আছে, এটা বিভিন্ন জায়গায় আরো। তার মানে আন্তর্জাতিক আলোচনার জন্য ইসলামাবাদ ভালো ভেন্যু না। এটা মানে ডিপ্লোম্যাটিক্যালি আপনিও জানেন, আমিও জানেন, দর্শকরা জানেন, এটা কারা করতেছে পার্শ্ববর্তী দেশ, তাদেরকে একদম সাইজ করে দেয়া আর কি। তো এই হলো একটা অবস্থা। তো এখন আমি একটু কমেন্টস পড়ে আসি, তারপরে খেলা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব। আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক হচ্ছেন এমডি ফরিদউদ্দিন। থ্যাঙ্কস ফর রিয়েল গ্রেট নিউজ ফ্রম ঢাকা, বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। শাহিন আলী লিখছেন বাংলাদেশ থেকে দেখছি ভাই, আপনাকে ধন্যবাদ। শাহজাহান মিয়া লিখছেন ঢাকা মিরপুর থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ। UE4HO আইডি থেকে লিখছে কুয়েত থেকে নিউজ দেখছে, ধন্যবাদ। আপনি আমাদের সবসময় দেখেন, আমাদের এইগুলা টক শো এবং যেগুলা ভিডিওগুলো আছে এগুলো বেশি বেশি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওবায়দুর রহমান লিখছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে দেখছে, ধন্যবাদ আপনাকে ভারত থেকে দেখার জন্য। আতিক ভাই, ছোট্ট করে কালকে খেলা হলে হাই ভোল্টেজের খেলা, প্রথমটা জাপান আর ব্রাজিল, তারপর দ্বিতীয়টা হচ্ছে প্যারাগুয়ে জার্মানি, আর শেষেরটা সকালে যেটা হলো নেদারল্যান্ড আর মরক্কো। না, রাতের 10:30 থেকেই, যেহেতু 11টা থেকে জাপান ব্রাজিলের ম্যাচ ছিল, তো বাংলাদেশে যেমন ব্রাজিল ভক্ত আছে বিশাল পরিমাণ, আবার একই সাথে জাপান যেহেতু এশিয়ার দেশ, হ্যাঁ, এবং এন্টি ব্রাজিল সাপোর্টার, কালকে আর্জেন্টিনাই জাপান সবাই জাপানের সাপোর্টার হয়। তো স্বাভাবিকভাবে এশিয়ার দেশ হিসেবে আমরাও একটু দ্বিধাগ্রস্ত ছিলাম জাপানের প্রতি। তো জাপান তো আগে থেকেই ভালো খেলে, কিন্তু আপনি খেয়াল করবেন এশিয়া আর ইউরোপে একটা বেস্ট সেলার বই ছিল আপনার 90-এর দশকে, ওইটা ডক্টর কুরবান, সাহিত্যিকের নাম কুরবান সাইদ, আচ্ছা, উপন্যাসটির নাম আলিও নিনো। ওইটা খুব বেস্ট সেলার ছিল, ইউরোপে 8-10 বার এটা ছাপা হয়েছে, ব্যাপক জনপ্রিয়তা সেটা। তো সেই বইয়ে একটা ডায়লগ আমার খেয়াল আছে যে এশিয়ান মানুষদের বৈশিষ্ট্য হইলো তারা চিতাবাঘের মতো ক্ষিপ্র আক্রমণ করে, মানে বডির হাত এবং বুক সামনে আগায়। আর অন্য জাতিগুলো, ইউরোপ এবং অন্য জাতিগুলো, ওদের বৈশিষ্ট্য হলো পা আগে চলে। এই জন্য মাঠের খেলায় দেখবেন আমাদের এশিয়ান দেশগুলো, এর মধ্যে আমি ইরান আর টার্কিকে বাদ দিতে চাই, কারণ তারা হলো ইউরোপের ধাঁচে ফলো করে এবং ওরা ইউরোপিয়ান লিগে খেলে। আপনি দেখবেন এশিয়ানদের দৌড়ের গতিটা কিন্তু একটু স্লো, আপনি যতই খেয়াল করবেন দেখবেন যে জাপান, কোরিয়া এরা যে খেলে, আমাদের বাংলাদেশ এগুলো তো বাদ দিলাম, এটা তো দৌড়াইতেই পারে না। তো এই যে এশিয়ান দেশগুলো কিন্তু দৌড়ের ক্ষিপ্রতা কম, আর ইউরোপিয়ান বা দক্ষিণ আমেরিকান দেশ এগুলো কিন্তু প্রচন্ড স্পিডে, মানে ওদের আপনি পা আগে চলে। এটা আমাদের এশিয়ান ফুটবল খেলা দেখবেন পায়ের এক্সপার্ট, আর আমরা হলাম হাতের দিকে ঘুষাঘুষি, শরীরটা আগে চলে যায়। তো এই কারণেই কিন্তু আমাদের জাপান কিন্তু একটু দুর্বল টিম ছিল দৌড়ের কারণে, এটা তারা। তারপরে আবার ব্রাজিল তো এমনিতে বড় দল, ব্রাজিল বড় দল, একটা মানসিক চাপ থাকে, আর জাপান স্বাভাবিকভাবে রক্ষণাত্মক খেলেছে। তো রক্ষণাত্মক খেলাটাও কিন্তু আরেকটা দুর্বলতা, যদিও জাপান প্রথম গোল দিছে, তারপরে তারা আবার ব্রাজিল সেইটা দ্বিতীয়ার্ধে শোধ করছে, সমতায় ফিরছে, এক্সট্রা টাইমে শেষ মুহূর্তে জয়টা ছিনাই নিছে। তো এইটা, এবং আপনি খেয়াল করবেন যে ব্রাজিলের কিন্তু কালকে তাদের স্টার প্লেয়ার নেইমারকে মাঠে নামায়নি, এটাও কিন্তু তাদের জন্য আবার একটা ভালো এক্সপেরিমেন্ট হয়ে গেছে, যে একদম কি প্লেয়ার ছাড়া দলটা খেলতে পারে কিনা। আবার আমার যেটা ধারণা, আসলে নেইমারের ইনজুরি এখনো ক্লিয়ার হয়নি, মানে ফুল টাইম খেলানোর মতো বা হাফ টাইম খেলানোর মতো ইনজুরি কারণে। তো এই জন্য তাকে তারা রেখে দিয়েছে যে সামনের ম্যাচগুলোয় তাকে যেন আরো ভালোভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, ওয়ার মেশিন, ফুটবল মাঠের ওয়ার মেশিন বলা জার্মানিকে। দেখলাম যে প্রথম ম্যাচে তারা 7-0 গোলে একটা দুর্বল দেশকে হারালো,
পরের খেলাটা কোনো মতে 2-1 জিতত, পরে আবার হারলো তারা, আবার নকআউটে তো হেরেই গেল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে। হ্যাঁ, তো প্যারাগুয়েও কিন্তু আমরা যখন ল্যাটিন, ছোট হ্যাঁ। স্কুল মানে 90-এর দশকে স্কুলে পড়তাম, প্যারাগুয়ে, উরুগুয়ে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে চিলি ছিল, চিলি, হ্যাঁ, মেক্সিকো, ওই দক্ষিণ আমেরিকার দেশগুলো ফুটবলে ছিল জায়ান্ট। জায়ান্ট, হ্যাঁ। আমাদের এইদিকে খুব একটা, এদিকে হলো ক্রিকেটের খেলা আমাদের ভারতীয় উপমহাদেশে, আর ইউরোপে ফুটবল খেলতো, আর দক্ষিণ আমেরিকা, ওদের মধ্যেই খেলাটা বেসিক্যালি ছিল। তো সেই প্যারাগুয়ে আবার ফিরে এসেছে, এইটা একটা ভালো খবর। হ্যাঁ। মানুষ যারা সেই সময়ের প্যারাগুয়ে থেকে এখনকার তরুণ সমাজ জানে না বা কিশোররা জানে না, তো তারা প্যারাগুয়ের খেলা দেখবে। এবং জার্মান যে ওয়ার মেশিন যে সবসময় ফুটবল একটা মানব আর দানব দুইটা মিলে খেলা, হ্যাঁ, তো এখন ওই মেশিনের মতো হয়ে গেছে জার্মানি। সর্বশেষ সকালের আজকে যে মুসলিম কান্ট্রি মরক্কো, আফ্রিকান মুসলিম কান্ট্রি মরক্কো কিন্তু টাইব্রেকারে নেদারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু নেদারল্যান্ড গোলটা দিছিল, কিন্তু শেষের দিকে মরক্কো সেটা শোধ করেছে 90 আপনার শেষের দিকে এসে। তারপরে টাইব্রেকারে ওরাও মিস করছে, এরাও মিস করছে, কিন্তু এটা কম মিস করার কারণে মুসলিম প্রধান একটা দেশ থাকলো এখন। হ্যাঁ, 1-1 গোলে ড্র করে তারা টাইব্রেকারে পরে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে মরক্কোকে আমরা আফ্রিকান দেশ বলি, এটা আফ্রিকান ম্যাপে হিসাবে আসছে, কিন্তু মরক্কো কিন্তু শ্বেতাঙ্গ, হ্যাঁ। এবং মরক্কোকে এটা বলা হয় আফ্রিকার যে উপরের দেশগুলা, এগুলাকে বলা হয় আরব মাগরেব এলাকা, উপরের দিকে। ওখানে কালোর পরিমাণ কম, এখানে কালোর পরিমাণ কম, সাদার। আর স্পেশালি মরক্কানরা হলো সুপার সাদা, মানে দুধে আলতা। হ্যাঁ, তো এই মরক্কোর শাসন করছিল কারা, বিদেশি কোন? এইখানে ওই যে আপনার ফ্রান্স, জি জি, এই জন্য চেহারার মধ্যে অনেকটা দেখবেন না, ওইটা ফ্রান্সের ওইটা না, মানে মরক্কানরা জাতি হিসাবে সংরক্ষিত, মানে অন্যান্য দেশে যেমন ইউরোপিয়ানরা গিয়া মিক্স হইতে পারছে, মরক্কোর সাথে মিক্স হইতে, মরক্কোর এই জাতিটাকে বারবার জাতি বলে, এবং এরা খুব দুর্ধর্ষ যোদ্ধা জাতি। তা যাক, খেলা আরো আজকেও আছে, আমরা দেখবো সবাই মিলে। তো সুপ্রিয় দর্শক, আজকে টক শোটা কেমন লাগলো একটু জানিয়ে দেন। আমাদের ভিডিওগুলো সম্পর্কে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করলেন এতক্ষণ আপনারা একটু জানিয়ে দিন কমেন্টসে। জিওপলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা জানতে চাইলে কমেন্ট বা মেইল করে জানান, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে বলেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।